সচিবালয় প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ, স্বচ্ছতা নিশ্চিত করে দেয়া হবে ফ্যামিলি কার্ড। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ, চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার, উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। রাজনীতিমুক্ত হবে শিক্ষা খাত, সব কারিকুলাম আসবে এক ছাতার নিচে, শিক্ষক কর্মচারীদের বেতন সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস মন্ত্রীর। এবং সুন্দরবনে আবারও জলদস্যু আতঙ্ক, ঠেকানো যাচ্ছে না অপহরণ মুক্তিপণ, নিরাপত্তাহীনতায় জেলে মৌয়াল, দ্রুত বিশেষ অভিযানের ঘোষণা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এ নির্দেশ দেন তিনি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া নিয়েও বৈঠক করেছেন সরকার প্রধান। এদিনও সচিবালয়ে কর্মব্যস্ত সময় কাটান তারেক রহমান। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সরকার প্রধানের দায়িত্ব নিয়ে এই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে উন্নয়ন এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল 9টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকার প্রধানের সভাপতিত্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। পরে স্বাস্থ্যসেবা নিয়ে আরও একটি বৈঠকে অংশ নেন তারেক রহমান। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একগুচ্ছ নির্দেশনা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখা করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। নিজ দফতরে সমাজকল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো ফাঁক ফোকর থাকবে না। এনআইডি কি করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে, কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। নারীদের সচ্ছল করে পরিবারে গুরুত্ব বাড়ানোই সরকারের লক্ষ্য বলে জানান মন্ত্রী। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আরও জানান, পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে। অবশেষে আর কদিন পর কার্যকর হচ্ছে জাতীয় সংসদ। সেই মাহেন্দ্রক্ষণের দিন নির্ধারিত হয়েছে 12ই মার্চ। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেদিনই নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এছাড়া একই দিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সম্প্রতি রাজধানী আদাবরে চাঁদার দাবিতে একটি কারখানায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদাবরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। এরকম একটা সংবাদ আমাদের কানেও এসছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু পরিবর্তন তো আসবে। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা খাতকে দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার সব কারিকুলামকে এক ছাতার মধ্যে নিয়ে আসার ঘোষণাও দিয়েছেন তিনি। এদিকে শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন।
বিভিন্ন প্রেক্ষাপটে ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তন, বিপুল বাজেট বরাদ্দ আর নানা পরিকল্পনার পরও দেশে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ। নতুন সরকারের সামনে শিক্ষা খাত নিয়ে চ্যালেঞ্জ অনেক, তবে সংকট কাটিয়ে শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী, মানসম্মত ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন নতুন সরকারের মন্ত্রীরা। রোববার সকালে সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় কারিকুলাম সংস্কার, শিক্ষকদের বেতন কাঠামো সহ বিভিন্ন প্রস্তাব তোলেন ঐক্যজোট নেতারা। শিক্ষা খাতকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সব শিক্ষাক্রমকে এক ছাতার আওতায় আনা হবে। এক কারিকুলাম আমব্রেলার অধীনে পুরো দেশকে আনতে চাই, যেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। শিক্ষার আর কোনো দাবি নিয়ে কখনো আন্দোলন করতে হবে না, এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনে আবারও আতঙ্ক ছড়াচ্ছে জলদস্যুরা। প্রায়ই অপহরণ করে মুক্তিপণ আদায় করছে বিভিন্ন বাহিনী। টাকা না দিলে নেমে আসে নির্যাতন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলে, মৌয়াল সহ বনজীবীরা। এ অবস্থায় দ্রুত বড় পরিসরে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। খুলনা থেকে নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। সুন্দরবনে গত 2 বছরের বেশি সময় ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দস্যু বাহিনী। মুক্তিপণ দাবি করে অপহরণ করছে জেলেদের। এরই সঙ্গে সুন্দরবনের দাকোপ, শ্যামনগর, দুবলারচর, কালাবগি সহ বিভিন্ন এলাকায় জেলে ও মৌয়ালদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়, মাছ ছিনতাই কিংবা মারধরের ঘটনাও ঘটছে অহরহ। সবশেষ গত 1 সপ্তাহের ব্যবধানে সুন্দরবনের গহীনে দুবলারচর এলাকা থেকে 28 জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। মুক্তিপণ দিয়ে ছাড়াও পেয়েছেন জেলেদের কেউ কেউ, অনেকে এখনো আটকা। এমন বাস্তবতায় দ্রুত পদক্ষেপ নিতে বন বিভাগ এবং বন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে খুলনায় মত বিনিময় সভা করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সভায় উঠে আসে আইন শৃঙ্খলা বাহিনীর কাজের পরিকল্পনা, বন বিভাগের সক্ষমতার সীমাবদ্ধতা সহ নানা বিষয়। ডাকাতদের যে সেক্টর, ওগুলোকে আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। আমাদের এখন তাদের সুনির্দিষ্ট লোকেশন পাওয়া গেলে সেই যে দস্যুই হোক, যতই শক্তিশালী হোক, এটা খুবই নগণ্য। আমরা অত্যন্ত আশাবাদী নতুন মন্ত্রীকে নিয়ে এবং নতুন সরকারকে নিয়ে। সরকার বন, পরিবেশ নিয়ে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন, এটাই আমরা আশা করি। প্রতিমন্ত্রী জানান, দস্যু দমনে দ্রুত আরও বড় পরিসরে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এটা নিয়ে আলাপ আলোচনা করে ওনাদেরকে একটা ফার্দার গাইডলাইন দিব, আর মিন টাইম আমাদের যে অপারেশন চলছে সেটাকে এক্সপিরাইট করা হবে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বর্তমানে সুন্দরবনে 8 থেকে 10টি বাহিনী দস্যুতা করছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জনপদের সময় আরও থাকছে। বেতনের আশ্বাসে আউটসোর্সিং কর্মীদের কাছ থেকে অর্থ আদায়। কাঠগড়ায় বাগেরহাট হাসপাতালের প্রধান সহকারী। স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ। ময়মনসিংহে চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। সকালে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাময়িকভাবে তৈরি হয় দীর্ঘ যানজট। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সড়কে বিভিন্ন সংগঠনের নামে আদায় করা হচ্ছে চাঁদা। নারায়ণগঞ্জে 700 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ সময় একজনকে 10 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার লামাপাড়া ও হাজীগঞ্জের 3টি স্থানে অভিযান চালানো হয়। লামাপাড়ার 2 কিলোমিটার এলাকায় 300 বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে 5000 টাকা জরিমানা সহ 10 দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে হাজীগঞ্জ এলাকার একটি ওয়াশিং কারখানায় অভিযান চালিয়ে পঞ্চমবারের মতো অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় পাইপ, ড্রায়ার সহ কারখানার বিভিন্ন সরঞ্জাম।
বাগেরহাট 250 শয্যা হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মহিতুর রহমানের বিরুদ্ধে আউটসোর্সিং কর্মীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি ঠিকাদারদের কাছ থেকে বেতন পাইয়ে দেওয়ার কথা বলে তিনি 66 জন আউটসোর্সিং কর্মীর কাছ থেকে 500 থেকে 1000 টাকা হাতিয়ে নিয়েছেন। অর্থ আত্মসাতের ঘটনায় সংসদ সদস্য হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ করেছেন আউটসোর্সিং কর্মীরা। বাগেরহাট 250 শয্যা হাসপাতালের 66 জন আউটসোর্সিং কর্মী প্রতি মাসে 16,500 টাকা বেতন পান। তবে 2025 সালে জুন মাস থেকে বেতন পাচ্ছেন না তারা। কর্মীদের অভিযোগ, হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক কর্মকর্তা মহিতুর রহমান ঠিকাদারের কাছ থেকে বেতন পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সময় প্রায় 1.5 লাখ টাকা নেন, কিন্তু বেতন না দিয়ে টালবাহানা করতে থাকেন তিনি। টাকা চাইলে কখনো চাকরি থেকে অব্যাহতি ও নানা হুমকি ধামকি দেয় বলে অভিযোগ তাদের। সুরাহা না পেয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ করেছেন আউটসোর্সিং কর্মীরা। আমরা বেতন চাইতে গেলে আমাদের বলতেছে টাকা লাগবে, আপনার অফিসে কি কাজ কাম আছে সেজন্য টাকা লাগবে। যখনই বলতে যাই তখন বলে কি তোমাদের চাকরি থাকবে না। 6 মাসে যদি এনে দেওয়া হয় তাতে সে 5,000 এক একজনের কাছে দাবি করে। আউটসোর্সিং কর্মীদের অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। অবশ্যই বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে করে এই যে পরিচ্ছন্ন কর্মী নয়, শুধু হাসপাতালের প্রত্যেকটা কর্মচারী তারা যেন নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মচারী। অবশ্য তার বিরুদ্ধে কোনো অনিয়ম পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। গত বছর 4 বার বেতন ভাতা দেওয়া হয়েছিল, আমি খুব দৌড়দৌড়ি করে কুতগুড়ি করে আমি আনছিলাম, তারা পাইছিল। আর এই বছরে আমাদের ঠিকাদার নিযুক্ত না থাকার কারণে আমরা চাইলেও পাচ্ছি না। আউটসোর্সিং বেতন কিন্তু এইবার মাসে মাসে হয় না, বাংলাদেশ কোথাও কিন্তু বেতন পায় নাই। এদেরকে বেতনের জন্য আমরা লিখছি, সরকার বরাদ্দ পেলে এরাও বেতন পাবে। আমি তদন্ত করে যদি এই অবস্থা থাকে এর শুরু হওয়ার ব্যবস্থা নিব। নতুন করে 28 জন আউটসোর্সিং কর্মী নিয়োগ পাওয়ায় বর্তমানে হাসপাতালটিতে 94 জন এই পদে কাজ করছেন। সময় সংবাদ, বাগেরহাট। রমজানের দ্রব্যমূল্যের বাজার তদারকিতে এবার মাঠে নামলেন স্বয়ং সংসদ সদস্য। দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ক্যাবের বাজার তদারকিতে যোগ দেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। পবিত্র রমজানে মুনাফা কম করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। রমজানে লাগামহীন নিত্যপণ্যের বাজার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা। রোববার দুপুরে চট্টগ্রামে বাজার তদারকিতে মাঠে নামেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। ক্যাবের উদ্যোগে এই কর্মসূচিতে ব্যবসায়ী ও নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এক মানববন্ধনে তিনি বলেন, সরকার সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছে। এ সময় ব্যবসায়ীদের মুনাফা কম করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার আহ্বান জানান তিনি। একটি ন্যূনতম লাভের পরিমাণ নির্দিষ্ট করে আপনারা মানুষকে একটু স্বস্তি দেন। পর্যাপ্ত সরবরাহের পরও দামের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা জানায় ক্যাব। রমজান ইতিমধ্যে বেশ কয়েকদিন পার হয়ে গেছে, আগামী যে কয়েকদিন আছে এই কয়েকদিনের যেন উদ্যোগপূর্ণ নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা না হয়। এদিকে সকালে নগরীর পাহাড়তলির মুরগির বাজার তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের বড় ব্যবধান থাকায় 4 দোকানদারকে 24,000 টাকা জরিমানা করা হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি, ভেজাল খাদ্যসহ নানা অভিযোগে কয়েকটি জেলায় অভিযানে প্রায় 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে মানিকগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান খেজুরের দামে কারসাজির অভিযোগে ব্যবসায়ী কার্তিক চন্দ্রকে 20,000 টাকা জরিমানা করা হয়। এদিকে বরিশাল শহরে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় 5টি খাবারের দোকানকে জরিমানা করা হয় 14,000 টাকা। এছাড়া ভেজাল খাদ্যসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গায় 2টি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে। 20 বছর বয়সী ওই তরুণের কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্যান উদ্ধারের দাবি করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রোববার ভোরে প্রেসিডেন্টের মালিকানাধীন রিসোর্ট মারে লাগোতে এই ঘটনা ঘটে। নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই তরুণকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এখনও ওই তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ আহত হয়নি বলেও জানায় সিক্রেট সার্ভিস। এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। বর্তমানে হোয়াইট হাউসে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প।
জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে প্রধানমন্ত্রী কর্মব্যস্ততা, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ, স্বচ্ছতা নিশ্চিত করে দেয়া হবে ফ্যামিলি কার্ড। রাজনীতি মুক্ত হবে শিক্ষা খাত, সব কারিকুলাম আসবে এক ছাতার নিচে, শিক্ষক কর্মচারীদের বেতন সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস মন্ত্রীর। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। শবনব, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।